আমরা অনার্স তৃতীয় বর্ষ প্রতীকী যুক্তিবিদ্যার আজকে 17 নাম্বার অঙ্কটি করব। এই অঙ্কগুলো অত্যন্ত সহজ, সত্যক সারণীর নিয়মগুলো জানলে এটা পারা যায়। এই অঙ্কে আছে যে যদি এ বি সত্য হয়, এক্স ওয়াই মিথ্যা হয়, তাহলে নিচের বচনাকারটির সত্য মান নির্ণয় করো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 24 সালে আসছে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করব। তো এটা আমরা প্রথমে লিখে নিব যে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলা। তো আমি এখানে ডান পাশে বা বাম পাশে লিখতে পারি, যে কোনো জায়গায়। এটা লেখার নিয়ম, লিখতে হবে, বাধ্যতামূলক নয়, তবে তোমার সুবিধার জন্য তুমি লিখতে পারো। তো এখানে এ ইকুয়াল বি ইকুয়াল আমরা লিখবো টি, যেহেতু বলছে এ বি সত্য। তারপরে এক্স ওয়াই মিথ্যা, তাহলে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল মিথ্যা, এটা দেওয়া আছে। এখন এটার এই বচনাকারটির বা বচনটির, এটা একটা যৌগিক বচন, তো এটার সত্য মান আমরা নির্ণয় করব। আমরা এখানে দেখতে, এখন তাহলে আমরা যেটা করব, আমরা এখানে এই যে অর দিব। অর দেওয়ার পর যেখানে যে প্রতীক আছে সেই প্রতীকের এখান থেকে মানগুলো বসিয়ে দিব। তো এখানে এই যে দেখো, আমি এখানে থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এর পরিবর্তে এর মানটি টি, এটা এখানে বসাই দেব। দিলাম এর পরিবর্তে টি, তারপরে এই যে ডট। এগুলা তো এই যে তোমরা জানো যে এই যোজক গুলা হচ্ছে ধ্রুবক, এগুলার মান কখনো পরিবর্তন হয় না, এটা গুণ চিহ্ন আর কি। নিলাম টি, এর পরিবর্তে বসলাম টি, যেহেতু আমার এ হচ্ছে এ বলা আছে এখানে টি, বি এটার মানও টি, এক্স এর মান এফ, এই ওয়াই এর মানও হচ্ছে এফ, এই সাইডে লিখে রেখেছি। তো এক্স এর মান আমি বসালাম এখানে তাহলে এফ, তারপর ব্র্যাকেট ক্লোজ। এরপরে ভেল বির মান বসাবো টি, কারণ বির মান টি এখানে দেওয়া আছে। ডট ওয়াই এর মান এফ, এখানে ওয়াই এর মান এফ, এটাও দেওয়া আছে। তারপর আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে মূল যোজক ইমপ্লাইজ, এরপর আমি এটা নিলাম, নেওয়ার পরে এর মান বসাবো টি, ভেল এক্স এর মান বসাবো এফ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট বির মান টি, ভেল ওয়াই এর মান এফ, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা এখানে মান বসিয়ে ফেললাম। এখন আমরা সত্য সারণীর যে নিয়ম, আমরা যে 5টা বচন শিখেছি সেই 5টা নিয়ম অনুসারে আমরা দেখতেছি টি এবং এফ, আমরা জানি যে এটা একটা সংযৌগিক বাক্য, কারণ এটা ডট দ্বারা যুক্ত আছে। সংযৌগিক বাক্যের সূত্র হলো, যদি একটা টি আর একটা এফ হয়, তাহলে এখান থেকে আমরা লিখব এফ, এটা সূত্র। অর্থাৎ দুটি অঙ্গবচন সংযৌগিকভাবে যুক্ত থাকলে একটি যদি সত্য হয় অন্যটি যদি মিথ্যা হয়, তাহলে পুরো বচনটি মিথ্যা। সেক্ষেত্রে টি ডট এফ ইকুয়াল আমি পেলাম এফ। তারপরে ভেল ব্রাকেটও উঠে দিলাম আমি, দেওয়ার পর টি ডট এফ, আবার একইভাবে এটাও হয়ে গেল এফ। টি ডট, এবার এই একই একই সূত্র, যে অর্ধেক সত্য আসলে হয় না, অর্ধেক মিথ্যা হয় না। তারপরে এই যে ইমপ্লাইজটা আমি দিলাম, এই ইমপ্লাইজটা, এরপরে আবার ব্রাকেট টি ভেল এফ, আমরা জানি এটা ভেলের সূত্র, যদি ভেল দ্বারা দুটি অঙ্গবচন যুক্ত হয়, তার একটি যদি টি হয়, তাহলে পুরো বচনটি সত্য। যেমন আমি চা অথবা কফি খাবো, আমি কফি খাইনি, চা খেয়েছি, তাও সত্য। তাহলে আমি এখান থেকে টি ভেল এফ এর মান বসালাম টি, এরপরে ডট, এবার টি ভেল এফ একইভাবে এটাও টি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি নিলাম হচ্ছে আবার অর এফ ভেল এফ। দেখো এফ ভেল এফ, আমরা জানি বৈকল্পিক বচনের সূত্র হচ্ছে যে দুটাই যদি মিথ্যা হয় তাহলে সেই বচনটি মিথ্যা হয়। আমি চাও খাইনি, কফিও খাই নাই। তারপরে ইমপ্লাইজ, তাহলে ব্রাকেট উঠে গেল, এখান থেকে আমি এটা পেলাম টি ডট টি। সংযোগিক বচনের দুটি সত্য হলে, অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ বচনের মান সত্য হলে বচনটি সত্য। তো আমাদের সর্বশেষ এখানে এসে এফ ইমপ্লাইজ টি এসেছে। এটি একটি প্রাকল্পিক বচন,
যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবের মতো। তো এখানে আমরা জানি যে প্রাকল্পিক বসনের নিয়ম অনুসারে যদি পূর্বক মিথ্যা হয়, অনুক যদি সত্য হয়, পূর্বক যদি মিথ্যা হয়, অনুক যদি সত্য হয়, সেক্ষেত্রে বসনটি সত্য। কারণ কি, বৃষ্টি হয়নি কিন্তু মাটি ভিজেছে, এর মানে হচ্ছে যে বিকল্প ভাবে আমরা পানি দিতে পারি জমিতে শ্যালো মেশিন দিয়ে, সেক্ষেত্রে এটা সত্য। তো এখানে দেখো আমার পুরো বসনাকারটির মান আসলো সত্য। অতএব আমরা এখানে লিখতে পারবো বসনাকার বা বসনটি সত্য। এটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলা কিভাবে করে। তো এই অঙ্কের আমরা নাম রেখেছি প্রদত্ত মানের আলোকে বসনের সত্য মান নির্ণয়। এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন খ বিভাগের প্রশ্নেও আসে, আবার গ বিভাগের প্রশ্নেও আসে। খ বিভাগের প্রশ্নে আসলে সহজ আসে, আর যদি গ বিভাগের প্রশ্ন আসে তাহলে একটু বচন আকারটি অনেক বড় হয়, তারপর সেটাতে অনেকগুলা যোজক থাকে, ইকুইভ্যালেন্স থাকে। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমাকে বলো যে এই প্রশ্নটি, অঙ্কের সমাধানটি কে বুঝতে পারো নাই? তোমরা কি সবাই বুঝতে পারছো? আরিফুল, তুমি কি বুঝছো? জি স্যার, আমি এগুলো এর আগেও করছি স্যার। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই। এখন তাহলে এটা আমাদের গেল। এবার আমরা নেক্সট আমাদের অন্য যে আইটেম আছে সেটা শিখব। তো আমরা খ বিভাগের প্রশ্নগুলো শেষ করেছি দ্বিতীয় অধ্যায়ের। এখন আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখব। এবার আমরা একটু সত্যক সারণীর নিয়মগুলো, সত্যক সারণী আমি তোমাদের শিখিয়েছি। এখন এই সত্যক সারণী বিষয়ক এটা একটু বড় আর কি, এটার থেকে একটু বড় আইটেম গুলা, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো গ বিভাগে আছে বসন ও বসনাপেক্ষক বলতে কি বোঝে, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা খ বিভাগে আমরা শিখে ফেলেছি, এই জন্য এই প্রশ্নটা এখানে আমি স্কিপ করছি। বসন ও বসনাপেক্ষক, বসনাপেক্ষকের মান সুনির্দিষ্ট নয়, এটাকে সত্য বা মিথ্যা আমরা বলতে পারি না, কিন্তু বসন সত্য বা মিথ্যা হয়। এটা পড়াইছি আমি। তো বসন আকার কি, বসন আকারের মধ্যে পার্থক্য, বসন বসনাকার, এটাও পড়িয়েছি। এবার আমরা শিখব বৈকল্পিক বসন কাকে বলে, গ্রহণমূলক ও বর্জনমূলক বসনের মধ্যে পার্থক্য দেখা। এই প্রশ্নটার উত্তরও আমাদের হয়ে গিয়েছে, এটাও আমি স্কিপ করছি। তারপরে যৌক্তিক সমমানতার স্বরূপ ব্যাখ্যা করো। সত্য সারণী ব্যবহার করে নিচের বচন আকার যৌক্তিক অর্থে সমমান কিনা নির্ণয় করো। খ বিভাগে এই প্রশ্নটিও শেখানো হয়েছে। সত্য সারণীর ব্যবহার করে নিচের বচন আকারে শত সত্য শত মিথ্যা অনির্দিষ্ট মান নির্ণয় করো। এগুলো আমরা করেছি। শত সত্য শত মিথ্যা অনির্দিষ্ট মান বচন আকারের পার্থক্য, এটা 24 সালের পরীক্ষায় আসছে, এই জন্য এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তবে এগুলো জানতে হবে। তো শত সত্য কখন হয়, যে বচন আকারের অন্তর্গত সকল সরল বচনগুলোর সত্য মান যাই হোক না কেন চূড়ান্ত ভাবে বচন আকারটি সর্বদা সত্য হয়, তাকে শত সত্য বলে। অর্থাৎ বচন আকারের চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান যদি টি হয় তাহলে তাকে বলা হয় শত সত্য, ইংরেজিতে একে বলে টটোলজি। শত মিথ্যা, যে বচন আকারের অন্তর্গত সরল বচনগুলোর সত্য মান যাই হোক না কেন চূড়ান্ত ভাবে বচন আকারটি সর্বদা মিথ্যা হয়, তাকে শত মিথ্যা বচন আকার বলে। অনির্দিষ্ট মান, যে বচন আকারের চূড়ান্ত স্তম্ভে সত্য মিথ্যা উভয় থাকে, তাকে অনির্দিষ্ট মান বচন আকার বলে। তো এগুলা আমরা শিখবো একে একে। তো এবার
আমরা আমাদের সত্য সারণীর অঙ্কগুলো আমরা সলভ করব। ভালো করে দেখো। 7 নম্বর প্রশ্ন, সত্য সারণী ব্যবহার করে নিচের বচনাকারটি শতসত্য কিনা তা প্রমাণ করো। শতসত্য মানে হলো বচনাকারের চূড়ান্ত স্তম্ভের মান সবগুলা যদি টি হয় তাহলে সেটাকে আমরা শতসত্য বলতে পারি। তো এখানে দেখো, এই যে এই বচনাকারটির সবগুলা মান টি আসছে, এই জন্য আমি বলতে পারি আমার এই বচনাকারটি শতসত্য। তো আমি এইভাবে যদি তোমাদের দেখাই তোমাদের বুঝতে অসুবিধা হবে, যার ফলে আমি এটা তোমাদের এখন করে দেখাবো। তো তোমরা মনোযোগ দাও। আমরা এখানে দুইটা বাক্য পেয়েছি। এই যে দেখো, একটা হলো রোমান সংখ্যার 1 নাম্বার। আমি এখান থেকে এই প্রশ্নটাকে কপি করে আমি আর একটা পেজে নিয়ে যাচ্ছি, যেখানে আমি সলভ করব। আমি এটা কেটে দিলাম, তোমরা খাতা কলম বের করো। আমি এটাকে ব্ল্যাক করে দেই। এই যে দেখো, শোনো, এই অঙ্ক করতে কিন্তু যেহেতু এই বচনাকার গুলো অনেক বড়, সেক্ষেত্রে অনেক লাগবে, জায়গা লাগবে। পরীক্ষার খাতায় যদি তোমাদের জায়গা না ধরে, সেক্ষেত্রে তোমরা খাতাটাকে ওরিয়েন্টেশন এই মুডে নিবে, মানে ল্যান্ডস্কেপে নিবে, নিয়ে করলেও করতে পারবে, কোনো সমস্যা নাই। তো আমরা এখন এই 1 নাম্বার প্রশ্নটা সলভ করব। 1 নাম্বার এই প্রশ্নটা প্রথমে আমাদের একটা হিসাব করে নিতে হবে যে এখানে কয়টি অঙ্গবচন আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গবচন, তাহলে আমরা অঙ্কটা শুরু করলাম। এখানে লিখতে হবে সমাধান। যদি লেখো আর কি, লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। অঙ্গবচন হচ্ছে আমাদের কি কি আছে? পি আছে, কিউ আছে, আর আছে। তাহলে কয়টা অঙ্গবচন? 3টা। অতএব এই বচনাকারটি, যেহেতু এটা সত্য সারণী ব্যবহার করে শত সত্য কিনা প্রমাণ করতে বলেছে, এই জন্য আমরা এখানে লিখব অতএব সারি সংখ্যা। আমরা জানি যে সারি সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n। এখানে এই যে যে কয়টা অঙ্গ বচন থাকে সেটাই n। তাহলে এখানে 2 এই যে 3 বসালাম, তাহলে এটা হলো আমার 8। তাহলে এই সত্য সারণীর সারি সংখ্যা হবে কয়টি বলো? সারি সংখ্যা কয়টি হবে? সারি সংখ্যা হবে 8টি। তোমরা কি বুঝতে পারছো সারি সংখ্যা কয়টি হবে? জি স্যার। সারি সংখ্যা হবে 8টি। এটা তো বুঝতে পারছো নাকি? আমাদের দেখো এখানে কয় ধরনের প্রতীক আছে, পি আছে, কিউ আছে, আর আর আছে। এই কারণে 3টা অঙ্গবচন হলে এটা হচ্ছে আমাদের 3, অঙ্গবচন সংখ্যা হচ্ছে 3। আর এই সারি নির্ণয়ের সূত্র হচ্ছে এই সূত্রের 2। এই সূত্রের এই 2টা কোত্থেকে আসে? এটা হচ্ছে একটা করে অঙ্গবচন হয় এফ হয়, না হলে টি হয়। তাহলে একটা অঙ্গবচনের কয়টা মান? অর্থাৎ এই যে ধরি একটা অঙ্গবচন পি, তাহলে পি কিন্তু হয় সত্য হবে, আর না হলে মিথ্যা হবে। তাহলে একটা অঙ্গবচনের যেহেতু 2টা করে ভ্যালু আছে, এই জন্যই আমরা নিলাম 2। আর কয়টা অঙ্গবচন? 3টা অঙ্গবচন, গ্রাহক প্রতীক এখানে 3টা, এই জন্য 3। তো সারি হয়ে গেল আমাদের এখান থেকে 8টা। তো 8টা সারি আর একটা হেডলাইন নিয়ে আমাদের মোট সারি হবে 9টা। ভালো করে দেখো, আমরা হেডলাইনকে কিন্তু সারি বলি না। তো এখানে আমি এই যে একটা এরকম নিয়ে নিলাম, আমি একটা চারকোনা ঘর নিলাম। চারকোনা ঘর নেওয়ার পরে এখন প্রথমত আমি একটা হেডলাইন তৈরি করব। এই যে আমি একটা, এই যে এটা আমার হেডলাইন, এটা কিন্তু সারি না। তাহলে এখন আমার সারি কয়টা লাগবে? সারি লাগবে আমার 8টা। তাহলে সারিগুলো আমি লিখে ফেলি। এই যে আমার একটা সারি, এই নিলাম হলো 2টা সারি। তোমরাও এরকম করো। 3টা সারি, এই 4টা সারি, 5টা, 6টা,
এই হয়ে গেল 8টা সারি। ভালো করে খেয়াল করো, তাহলে আমি যদি সারিগুলা গুনি, তাহলে একটা সারি, দুইটা সারি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এটা কিন্তু আমাদের শিরোনাম, আমি বারবার বলছি এটা ভুল করো না। এটা কিন্তু সারি না, এটা শিরোনাম। এখন কথা হলো যে আমরা প্রথমত আমাদের এই হেডলাইনটা লেখাটাই হচ্ছে এই অঙ্কের সব থেকে ক্রিটিক্যাল কাজ। তুমি যদি ঠিকমতো এই হেডলাইনটা লিখতে পারো, তাহলে তোমার এটা হয়ে যাবে। এটা খুব স্লো এবং ঠান্ডা মাথায় তোমাকে হেডলাইনটা লিখতে হবে। তো প্রথমত আমি এখানে হেডলাইনটা আগে একটা এই যে নিয়ে নিলাম। আমার যে প্রথম যে অঙ্গ বচনগুলা সেগুলা আমি আগে নিয়ে নিব। তো আমার অঙ্গ বচন হচ্ছে পি নিয়ে নেই, এই যে পি, পি প্রথম আছে, তাহলে পি নিয়ে নেই। প্রথমে 3টা অঙ্গ বচন সেটা নিয়ে নেই। তাহলে প্রথমে নিলাম পি, তারপরে নিব হলো কিউ, নিলাম হলো আমি কিউ, কিউ নিয়ে এটাকে আবার এরকম লিখে ফেললাম। লেখার পরে এবার কি নিব, এবার নিব আমি আর, নিলাম আমি আর, আর নেওয়ার পরে আবার এটাকে একটা ঘর কলাম করলাম। এবার এগুলাতে আমি খুবই স্লো করছি যাতে তোমরা বুঝতে পারো। ভালো করে দেখো, এটাতেই আমাদের টি আর এফ বসাতে হবে। তো টি আর এফ বসানোর নিয়ম হচ্ছে সারির অর্ধেক টি আর বাকি অর্ধেক এফ বসাতে হবে। তাহলে এই যে এটাতে 8টা সারি আছে, তা 8-এর অর্ধেক হলো 4। তাহলে আমি প্রথমে 4টা টি বসাবো, এই যে 2টা টি, 3টা টি, 4টা টি, তারপর 4টা এফ, একটা এফ, 2টা এফ, 3টা এফ, 4টা এফ। ঠিক আছে। এবার এই যে দ্বিতীয় কলাম, এখানে আমরা এখানে যা নিয়েছি 4টা করে নিয়েছি, তার অর্ধেক এখানে নিব। তাহলে 2টা টি, 2টা এফ, 2টা টি, 2টা এফ। বুঝেছো? তাহলে দেখো এখানে আমি প্রথম কলামে সারির অর্ধেকটি অর্ধেক এফ নিয়েছিলাম, এখানে এখানে যে কয়টা করে নিয়েছি তার অর্ধেক করে নিব, 2টা টি, 2টা এফ, 2টা টি, 2টা এফ। এরপর আমাদের এই যে অঙ্গ বচনের শেষ কলামে এখানে আমরা এর অর্ধেক করে নিব, অর্থাৎ এখানে 2টা টি, 2টা এফ নিয়েছি, এখানে তারও অর্ধেক। তাহলে একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। ইন্টারমিডিয়েটে আইসিটির ডিজিটাল ডিভাইসে যে তোমরা 01 বসিয়েছো সত্য সারণীর, ওটাই এখানে এই ভার্সন। ওই বাইনারির সত্য সারণী এটাকেই কপি করে জজ বুল নিয়ে গেছে, অর্থাৎ সেটা ছিল লজিকের অংশ, লজিক থেকেই আইসিটিতে সেটা নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমাদের এই যে টিএফ বসানো শেষ। এখন এগুলা আমরা কেন করলাম? এই কাজটা করার কারণ হচ্ছে যে আমাদের 3টা অঙ্গ বচনই সত্য হতে পারে। দেখো, প্রথম 2টা সত্য, এটা মিথ্যা। অর্থাৎ এখানে 8 রকমের ঘটনা ঘটতে পারে। আমাদের এই বচনাকারটির অঙ্গ বচনগুলোর ক্ষেত্রে 8 রকমের ঘটনা ঘটতে পারে। সর্বশেষ দেখো, সর্বশেষটা 3টা অঙ্গ বচন মিথ্যা হতে পারে। এটা একবারই হবে, এখানে কোনো রিপিটেশন নাই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এখন তাহলে এখানে আমাদের, তাহলে এই বাক্যটা তৈরি করার জন্য আমাকে এই পর্যন্ত পুরোটা তৈরি করার জন্য এখন এই মানগুলো লাগবে। তো আমি আমার মান বসানোর পর আমি দেখব যে কোথাও নেগেশন, সিঙ্গেল নেগেশন আছে কিনা। তাহলে পি কিউ, তারপরে এটা কিউ, এটা আর, এটা আর, এটা পি, এখানে কোথাও নেগেশন নাই। আছে, সেটা হলো কিউ ডট আর এ নেগেশন আছে। তো সেক্ষেত্রে আমরা
প্রথমত এখানে কিন্তু ধরাবাঁধা নিয়ম নাই, তোমার পছন্দ মতো তুমি এটা তৈরি করতে পারো। তা আমরা এই যে এটা আমাদের মেইন যোজক, এটাকে টার্গেট করব, এটাকে টার্গেট করে আমরা এই পূর্বকটা আর এই অনুকটা যেন পাশাপাশি আসে সেই রকম চিন্তা করব। পাশাপাশি না করলেও সমস্যা নাই, তবে আমি যেভাবে করছি সেটা তোমার ব্রেন সহজ কাজ করতে এটা ভালো হবে আর কি। তো আমরা প্রথমত তাহলে এই যে এটা নেই, এই কিউ ডট আর, তো এখানে কিউ আছে এখানে আর আছে, সেক্ষেত্রে আমি এখানে নিলাম কিউ ডট আর, নিলাম। নেওয়ার পর আমি তাহলে এখন এখানে এটাকে আমি কলামটা ঠিক করে নিই। আমি সাদা কালো হয়ে যাচ্ছে, সমস্যা নাই, তোমরা বুঝলেই হলো। তারপর দেখো এখানে আমি এখন নিব কিউ ডট, আমার হলো কিউ ডট হলো। এখন তাহলে আর ডট পি নেই, এই যে এটা নেই, এটুকু নেই, কারণ আমার আরও আছে পিও আছে, তাহলে আর ডট পি নিলাম আর ডট পি নেওয়ার পরে এখন দেখো আমার এটাও নেগেশন, এটাও সামনে নেগেশন আছে। তাহলে আমি এবার নেগেশন গুলা নিয়ে নেই। তাহলে প্রথমত আমি নিব কিউ ডট আর, এটা এই যে ব্রাকেট দিয়ে দিলাম, এই যে ব্রাকেট। তারপর আমি এটাই আমাদের গুরুত্বপূর্ণ কাজ, তাহলে এটাকে আর একটা কলামে নিলাম। এখন আমার দরকার আর ডট পির নেগেশন। তাহলে এই যে আমি আবার নিলাম এই নেগেশন আর ডট পি, এই যে আমি নিলাম। তা এখন আমার এই যে দেখো এটাও আছে এটাও আছে, এই দুইটা আবার এখান থেকে এই পর্যন্ত এটা তৈরি করব পরে। তার আগে আমি পি ইমপ্লাইজ কিউটা নিই। তো আমি এখানে নিলাম পি ইমপ্লাইজ কিউ, এই যে এটা নিলাম, এটা পি ইমপ্লাইজ কিউটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমি আবার কলামের মধ্যে লিখলাম। এবার আমি কি করব, এবার আমি এই যে এটা লিখবো, এই যে এখান থেকে এই ব্র্যাকেট থেকে এই পর্যন্ত, যেহেতু আমার এখানে এটাও আছে এটাও আছে, তো সেক্ষেত্রে আমি এখানে এরকম করে এটা লিখলাম নেগেশন কিউ ডট আর ইমপ্লাইজ, এই যে কিউ ডট আর এটা, আর এই যে নেগেশন আর ডট পি, নেগেশন আর ডট পি হয়ে গেল। তাহলে এটাকে আমি লিখে দিলাম এখানে। এখন দেখো আমার এটা এই পুরো বাক্যটার এটা পূর্বক এটা অনুক। এখন আমাকে যেই কাজটা করতে হবে, আমাকে এটা এই পুরোটা এখানে এনে লিখে দিতে হবে। তো আমি এখানে নিলাম পি ড ইমপ্লাইজ কিউ, তারপরে ইমপ্লাইজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট নেগেশন কিউ ডট আর ইমপ্লাইজ নেগেশন আর ডট পি, ব্র্যাকেট ক্লোজ। এই ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এখন দেখো আমাদের হেডলাইন লেখা হয়ে গেল। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমি কি করেছি। এখন তোমার হেডলাইন যে আমার মতোই হবে এমন কোনো কথা নেই। তোমার উদ্দেশ্য হলো সর্বশেষ এটা নিয়ে আসা। এটা নিয়ে আসতে গেলে ধাপে ধাপে এইভাবে যেতে হবে। এখানে আমি একটা সূত্র দেই তোমাদের, টেকনিক। তাহলে এই হেডলাইন তৈরি করার সময় প্রথমে আমরা নিব অঙ্গ বচন, তারপরে নিব যদি নেগেশন, তারপরে নিব আমরা যদি নেগেশন থাকে, সিঙ্গেল নেগেশন যদি থাকে সেটা নিব, তারপরে নিব গুণ, গুণ মানে এই যে ডট গুলা, তারপরে ইমপ্লাইজ, সবার শেষে চূড়ান্ত। এবং তোমাকে সব সময় এটা দেখে দেখে তোমাকে এই হিসেবটা করতে হবে, এটা দেখে দেখে। তাহলে এখন এই মানগুলা আমরা তৈরি করি। তো দেখো কিউ ডট আর, এই যে এখানে কিউ আর আর আছেই, তাহলে এই দুইটা, এই যে এটা আর এই যে এটা, এই দুইটা গুণ করলে হবে টি, কারণ টি 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 হয়। টি এফ এটাতে হবে এফ, এফ টিতে হবে এফ, এফ এফ হবে এফ, টি টিতে হবে টি, টি টি গুণ করলে টি হয়, টি এফ গুণ করলে হয় এফ,
সাথে সাথে তোমরাও লিখবে, পরে সময় পাবো না আমরা। এফ টি গুণ করলে হয় এফ, এফ এফ গুণ করলে হয় এফ, তাহলে এই মানটা আমার তৈরি হয়ে গেল। এখন দেখো আর আর পি গুণ, এই যে আর এটা, আর এই যে এটা পি গুণ, ভালো করে দেখো, এটা কিন্তু আঙ্গুল দিয়ে টিপে ধরে এটা করার নিয়ম। এটা এটা দেখো টি আর এই টি আর এই টি, এই দুইটা গুণ করলে হয় টি। এফ আর টি গুণ করলে হয় এফ। খুব সাবধানে, এফ আর টি গুণ করলে হয় এফ, এফ আর টি গুণ করলে হয় এফ, টি আর এফ গুণ করলে হয় এফ, এফ আর এফ গুণ করলে হয় এফ, এফ আর এফ গুণ করলে হয় এফ, এফ আর এফ গুণ করলে হয় এফ। তাহলে এটাও হলো। এবার দেখো এই যে কিউ আর, এই যে এটা, এই যে এটা, এটার উল্টাটা আমরা এখানে লিখবো, যেহেতু কিউ ডট আর এর সামনে নেগেশন আছে, তাহলে এখানে এখানে যেহেতু টি আছে, তাহলে টিটা হয়ে যাবে এফ। আর এগুলা সব এই তিনটা তিনটা এফ আছে, তাহলে তিনটা টি ফটফট করে লিখে দেই। এই যে এফ টি, তারপরে এই টিটা এখানে হয়ে গেল এফ, তারপরে তিনটা এফ আছে, তিনটা টি লিখবো উল্টে দিয়ে, তিনটা টি, বাস হয়ে গেল। এখন নেগেশন আর ডট পি, তাহলে এই যে এটা এটা হচ্ছে নেগেশন আর ডট পি উল্টে যাবে, তাহলে টিটা এই টিটা উল্টে গিয়ে এখানে হবে এফ, এফ হয়ে যাবে টি, 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 এফ হয়ে যাবে টি। এবার পি ইমপ্লাইজ কিউ, এই যে প্রথমে দেখো এই যে পি, এই যে এই দুটো, এই যে এটা পি ইমপ্লাইজ কিউ, তাহলে টি টি হয় টি, টি টি হয় টি, টি এফ হয় এফ, টি এফ হয় এফ, এফ টি হয় টি, এফ টি হয় টি, এফ এফ হয় টি। আমরা জানি দুটা এফ হলে টি হয়, এটার ক্ষেত্রে ইমপ্লাইজ এর ক্ষেত্রে এফ আর এফ, এটাও হয়ে গেল টি। এখন আমাদের এই যে এখানে ইমপ্লাইজ দ্বারা আছে, তাহলে এই যে কিউ ডট আর, এই যে এটা, এটা আর এই যে এটা, এই দুইটার মধ্যে ইমপ্লাইজ। তো দেখো এটা আর এটা ইমপ্লাইজ যদি হয় এফ এফ, এফ ইমপ্লাইজ এফ, এটা হচ্ছে টি, তারপরে টি ইমপ্লাইজ টি, এটা হচ্ছে টি, এটাও টি, এটাও টি, এটা টি, এফ ইমপ্লাইজ টি টি, এটাও টি, এটা টি, এটা টি। এখন আমরা এখান থেকে পেলাম, এখন আমাদের এই যে এটা আর হলো এই যে এটা, দেখো এটার মাঝখানে কি আছে, ইমপ্লাইজ আছে, এই যে ইমপ্লাইজ আছে, তাহলে এই টি ইমপ্লাইজ টি, এটা টি, টি ইমপ্লাইজ টি টি, এফ ইমপ্লাইজ টি টি, এফ টি টি, টি টি টি, টি টি টি, টি টি টি, টি টি টি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চূড়ান্ত স্তম্ভের সবগুলা প্রতিস্থাপক দৃষ্টান্তের মান সত্য হয়েছে, সবগুলা প্রতিস্থাপক দৃষ্টান্তের মান সত্য হয়েছে, কাজেই এই বাক্যটা শত সত্য। এটা কি হলো, ছয় বয়ত শত সত্য। তোমাকে লিখতে হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সত্য সারণী চূড়ান্ত স্তম্ভের সবগুলো প্রতিস্থাপক দৃষ্টান্তের মান সত্য হয়েছে, কাজেই এই বচনাকারটি শত সত্য। যদি সবগুলা এখানে, যদি এই যে এখানে এখানে যদি সবগুলা, এখানে সবগুলা যদি মিথ্যা আসতো, এফ আসতো, তাহলে আমরা বলতাম শত মিথ্যা। শত মিথ্যা মানে সর্বদা মিথ্যা, যেহেতু সবগুলা টি আসছে তাহলে এটা শত সত্য। আর যদি টি এফ যদি উভয়ে মিক্স হয়ে যে থাকতো, যে টিও আসছে এফও আসছে, তখন আমরা এটাকে বলতাম অনির্দিষ্ট মান। তাহলে এই বচনাকার তিন রকম হতে পারে, শত সত্য হতে পারে, শত মিথ্যা হতে পারে, অনির্দিষ্ট মান হতে পারে। এখন স্যার তোমরা আমাকে বলো যে এটা তোমরা বুঝতে পারছো কিনা। স্যার হ্যাঁ, স্যার ওই যে মানে এখানে সব কি আসছে দেখে হচ্ছে শত সত্য হয়েছে, কিন্তু মনে করেন যে সব কি আসছে কিন্তু একটা শুধু কি আসছে। শোনো, যদি সবগুলা টি আসে, একটা যদি এফ আসে, তাহলে সেটাকে আমরা বলবো অনির্দিষ্ট মান। আবার যদি সবগুলা এফ আসে, একটা টি আসে, তাও আমরা বলবো অনির্দিষ্ট মান। শোনো, সব টি হলে শত সত্য, সব এফ হলে
শত মিথ্যা। আর যদি টি শীতের ও দুইটা এফ লাইন আমি থাকে, বুঝি নাই। হ্যাঁ, এগুলা শীতের ওই দুইটা লাইন আমি বুঝি নাই, যেটা বড় বড় বুঝতে হবে না। যেটা একটু বুঝে দেন স্যার। এটা এখন হবে না বুঝে দেওয়া, তুমি আগে এটা দুবার করবে দেখে দেখে তারপরে। এগুলা শোনো, মনে করো যে এটা এই যেটা তৈরি করছি, তুমি খাতায় আগে এটা দুবার করবে অঙ্কটা, এই হেডলাইন লেখাটা খালি শিখবে, হেডলাইনটা আমি যেভাবে লিখছি চিন্তা করবে আর লিখবে, চিন্তা করে আর লিখবে। 2-3 বার লেখার পরে যদি তুমি না বোঝো তারপর আমাকে বলবে, আমি বুঝাই দিব। বুঝছো? স্যার আর জি প্রথম স্যার। হ্যাঁ, এটা আমি একেবারে স্যার 2024 প্রথমে সালে, শুরুটা একটু বলতে বলুন। শোনো, এত তাড়াতাড়ি তোমাদের এগুলা ক্লিয়ার হবে না। আর আমি কিন্তু 2024 সালের অঙ্কটা নিয়েছি, এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। এর থেকে আরো সহজ অঙ্ক আছে, সেগুলা আমরা করব। আমি জাস্ট মানে কঠিনটাই প্রথম শুরু করছি। মানে আমি 2024 সালের এটা, এই অঙ্কটা যে এখনই তোমাদের পারতে হবে এমন কোনো কথা নেই, কারণ এই অঙ্কটার মাধ্যমে আমি তোমাদের 2024 সালে কিরকম কোশ্চিন এসেছিল জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এই অঙ্কটা তোমাদের আমি দেখালাম। কিন্তু আমরা যখন শেখার জন্য এর থেকে ইজি আছে, ইজি থেকে তারপর কঠিনের দিকে যাব। তোমরা কি বুঝতে পারছো? অতএব তোমরা খালি বুঝলে, আমি আমার এই সত্যক সারণীর মাধ্যমে তোমাদের 3টা জিনিস শেখাইছি। কখন বুঝবে যে শত সত্য হয়? সবগুলা যখন টি আসবে তখন শত সত্য, সবগুলা যখন এফ আসবে তখন শত মিথ্যা। আর যদি টি এফ উভয় হয়, টি এফ উভয়, মনে করো এখানে একটা হঠাৎ করে এফ হয়ে গেল, সবগুলা টি হয়েছে একটা এফ হয়েছে, তখন এটাকে বলবো আমরা অনির্দিষ্ট মান। অনির্দিষ্ট মান মানে এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, আমরা আসলে সিওরিটি দিয়ে বলতে পারবো না কখন কি হবে। আবার সবগুলা যদি এফ হয়, সবগুলা এফ, সব এফ, এই সব এফ হলো একটা টি হলো, তাও আমরা বলবো অনির্দিষ্ট মান। আর যদি সবগুলা এফ হয় তাহলে বলবো শত মিথ্যা। তোমরা কি বুঝতে পেরেছো? এই 3টা জিনিস বুঝতে পারছো কিনা? শত সত্য, শত মিথ্যা, আর অনির্দিষ্ট মান। এই 3টা তো বুঝছো নাকি? বাকিগুলো না বুঝলেও হবে। জি স্যার। স্যার শত শত সত্য মানে কি স্যার? আরে সর্বদা সত্য। শত সত্য মানে সর্বদা সত্য। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা ইউনিভার্সাল ট্রুথ। এই বচনাকারটিতে অনেকগুলা বাক্য আছে, 3টা অঙ্গ বচন আছে। আমি চা খাবো, অথবা মুড়ি খাবো, না হয় কফি খাবো, এই ধরনের। এর মধ্যে মানে যে করেই হোক, এই বাক্যটা যেভাবে সাজানো আছে এটা সব সময় সত্য হবে। এটাই এই এই হলো বচনাকারের মেসেজ। মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা কি যে হবে, কিন্তু আমরা যখন ট্রুথ টেবিল করলাম তখন আমরা বুঝে গেলাম যে আমাদের এই বাক্যটা সব সময় যে ঘটনাই ঘটুক না কেন সত্য হবে। আমাদের এই ক্লাসটি এখানেই প্রথম পর্ব শেষ হবে। আমরা প্রথম পর্বটা শেষ হলে 2-3 মিনিট পরে, কারণ এই ভিডিওটা কনভার্ট হবে, কনভার্ট হতে একটু সময় লাগে, তারপর দ্বিতীয় আইডি থেকে আবার ক্লাসটা শুরু হবে।